প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আর্কিটেক্ট আব্দুল্লাহ মোতালেব ও চিত্রশিল্পী ওয়াকিলুর রহমানের আর্কিটেকচার ও আর্ট এক্সিবিশন প্লাস মাইনাস। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 29 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী পথিক নবী। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন দাদা? আছি দাদা, ভালো। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আপনার কথা মনে হলেই আসলে ভালো লাগে। আপনি যখন আমাদের আয়োজনে আসেন, আমাদের আয়োজনটা প্রাণবন্ত হয়ে যায়। আড্ডাবাজ একজন মানুষকে আমরা পাই। সবকিছু মিলে কেমন যাচ্ছে সময়টা? জি দাদা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনার গান শুনবো, কিন্তু তার আগে জানি যে গানকে ঘিরে আসলে এখন কি ব্যস্ততা আছে। মানে একটা ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে যে আমি কখনো ডুয়েট গান করি নাই। তো বিটিভির একটা গত ঈদের একটা অনুষ্ঠানের জন্য ডুয়েট গানের অনুষ্ঠান। তো এই মানে অনুষ্ঠানটার গ্রন্থনা এবং পরিকল্পনা ছিল আদনান বাবু ভাইয়ের। আচ্ছা। শিল্পী আদনান বাবু ভাই আমার খুব প্রিয় একজন মানুষ। তো বাবু ভাই এরকম আমাকে বলছে, পথিক একটা ডুয়েট গান করো। ডুয়েট গান কার সাথে গাবো? আমি তো আমার যে ধরন, আমি যেরকম করে গান করি, আমার তো কোনো একাডেমিক যোগ্যতাও নেই। আমি তো নিজের তালে নিজে গান করি, আমার সঙ্গে গাইতে পারবে কি, বা কে গাবে, কার সঙ্গে গাওয়া যায়? তো আমি দু একজন শিল্পী, তোমার সঙ্গে ফিমেল সিঙ্গার পরিচয় আছে কার? আমরা পরিচয় তো অনেকেরই আছে, কিন্তু কাউকে যে বলবো যে আসেন একসঙ্গে একটা গান করি, এইরকম আন্তরিকতা বা এরকম অধিকার নিয়ে বলার মতো খুব কম। পরিচয়টা ওইভাবে, সম্পর্কগুলো ওইভাবে হয়নি আমার সিঙ্গারদের সঙ্গে। এখনকার যারা, তাদের সঙ্গে তো হয়নি, যোগাযোগই নেই বা পরিচয় ওইভাবে নেই। তারপর বলতে 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 কয়েকজনের কথা বললাম। তো পরে আমি যে কজনের নাম বললাম, যাদেরকে আমি চিনি, তার মধ্যে বিউটির নাম ছিল। তো বাবু ভাই বলছে, হ্যাঁ বিউটির সঙ্গে হলে গানটা ভালো হবে। তো বাবু ভাইকে এমনি খালি গলায় একটা গানটা শোনালাম প্রথমে, যে এই গানটা ডুয়েট করার মতো একটা গান। আমি অনেক আগে করেছি। মানে গানের লেখা এবং সুর তো আপনারই করা ছিল? হ্যাঁ, আমারই সুর। একটা মিরাকেল ব্যাপার আছে, এই গানটা যখন আমি লিখি, সুর করি, এটা আগের গান, প্রায় 10-12-14 বছর আগের লেখা গান হবে আমার। 10-12-14 বছর আগের লেখা গান তো এতদিনও রিলিজ করেননি? না, রিলিজ করি নাই। মানে কি, এই গানটা মানে আমার ছিল যে গানটা মানে আমি একা গাইলে গানটা হবে না। আচ্ছা, সাথে কাউকে লাগবে, বা গানটা ডুয়েটের মতো ওই প্ল্যান করে গানটা আমি করছিলাম। তো এর আগেও অনেকে গাওয়ার চেষ্টা করছে। চৈতি নামে একটা মেয়ে আছে, চৈতি বিশ্বাস, কলকাতায় থাকে। ও মাঝখানে এসেছিল, বাংলাদেশে ছিল তখন ওই সময়। ওকে দিয়ে একবার গাওয়ানোর চেষ্টা করছে, গিয়েছিল, একা গিয়েছে। কিন্তু আমার সেই তৃষ্ণাটা মিটে নাই যে না, গানটা ও গিয়েছে ভালো। পরে সুমিও করেছিল, চিরকুটের সুমি, সেও এই গানটা করেছিল। দাদার একটা গান করবো, তো আমি বললাম, সুমি তাহলে এই গানটা করে দেখো। সুমিও গিয়েছে একাই, ওর ব্যান্ড নিয়ে, শুনেছি। কিন্তু আমার মানে মনে হচ্ছিল যে না, গানটা আসলে একক শিল্পীর না, এটা ডুয়েট গানই ভালো হয়। তো ওই প্ল্যান থেকেই আমরা গানটা এবার করেছি। গানটা যখন আমি লিখি, তখন মানে তোমার দিদি, মানে আমার বউ, সে বলেছিল যে এই গানটা তুমি গাও, সাথে বিউটিকে নিয়ে গাও। আচ্ছা, অনেক আগের কথা। সে তখন যখন লিখি, তখনই গানটা বলছে, এই গানটা ডুয়েট গান ভালো হবে, এই গানটা বিউটি গাইলে ভালো হবে। কিন্তু মিরাকেলি গাওয়া হয়নি, মানে হয়নি। বিউটির সঙ্গে কথা হয়নি কখনো, বা এই গানটা নিয়ে। কিন্তু এবার যে গানটা হয়ে গেল, গানটা করেছি, গানটা মানে আমার শুনতে ভালো লাগছে এখন। মানে এখন মনে হচ্ছে যে আপনি স্যাটিসফাইড? হ্যাঁ, আমি স্যাটিসফাইড। ওইভাবে শিল্পীদের
মানে পরিতৃপ্তি কোনোদিনও আসে না, একটু না একটু গ্যাপ থাকেই অনুভূতিগত। কাছাকাছি যেতে পেরেছে এরকম অনেক কাছাকাছি চাইতে অনেক ভালো হয়েছে। বিউটি অনেক ভালো গেয়েছে গানটা, আমার চাইতেও ভালো গেছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। আচ্ছা, গানকে ঘিরে এক রকমের তো নিশ্চয়ই একটা আগ্রহ বা আকর্ষণের জায়গা আছে যে পথিক নবী এবার ডুয়েট সং নিয়ে আসতে যাচ্ছে, তো সেই জায়গাতে আসলে প্রত্যাশাটা কেমন আপনার? প্রত্যাশাটা আসলে এটা শ্রোতাদের উপর নির্ভর করবে, কারণ যে টাইপের গান এখন সচরাচর হয় টেকনো বেসড বা মানে ব্যাপার স্যাপার থাকে অনেক রকম। আমরা একদম লাইভ পারফরমেন্স করেছি, মিউজিকটাও আদনান রুশদি করেছে, আমার আর ছোট ভাই, খুব ভালো মিউজিক করেছে সে। এবং ওরও একটা টার্গেট ছিল, ওরও নাকি এই গানটার প্রতি খুব দুর্বলতা ছিল, মানে এই গানটা অনেক আগের থেকে আলোচিত গান ছিল আমাদের। তো ও বলছে দাদা এই গানটার প্রতি আমার খুবই ফ্যাসিনেশন, আমি অনেক আগের থেকে প্ল্যান করছি এই গানটা কখনো আমি করব। কিন্তু আমি যখন ওকে বললাম যে রুশদি এই গানটা বিটিভির জন্য করতে হবে, ও তখন কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকাই ছিল। আমি কি 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 চিন্তা করছিস, পারবি না? না পারবো না, না মানে দাদা আমি এই গানটা অনেক আগের থেকে করার ইচ্ছা। হ্যাঁ, ও মানে ও গানটা করবে, ওর খুব পছন্দের গান এটা। যাই হোক, তো গানটা হয়েছে, আমরা করেছি। এখন আমরা আশাবাদী, আমি আশাবাদী। এখন গানের নাম হচ্ছে শুনতে পাও। গানের নাম আমরা একটু দুটো লাইন শুনি। শুনতে চাও? আচ্ছা। তোমায় ডাকিছে মন মোর বলতে কথা, শুনতে পাও কি শুনতে পাও? তোমায় ডাকিছে মন মোর বলতে কথা, শুনতে পাও কি শুনতে পাও? তুমি এখানে ওখানে বহুদূর, এখানে ওখানে বহুদূর, যেতে যেতে মন হারিয়ে যাও। তোমায় ডাকিছে মন মোর বলতে কথা, শুনতে পাও কি শুনতে পাও? এরকম আর কি। কোন ভাবনা থেকে গানটা লেখা হয়েছিল দাদা? যেমন আমার ওই গানটা যে ছিল যে নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ, আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। তো জানলো না কেউ, সেটা একটা ব্যাপার ছিল। জানাজানি হয়ে গেল, তারপরেও যে জানা হলো না। মানুষ তো আমরা আমাদের সম্পূর্ণ অভিব্যক্তি প্রকাশও করতে পারি না, কাউকে কিছু বলতে গেলেও আমরা অর্ধেক বলি, কখনো বেশি বলে ফেলি। একটা মানে হয় কম বলা হবে, নাহলে বেশি বলা হবে, একদম পারফেক্ট জিনিসটা ঘটে না, আমরা পারি না। এটা মানে প্রকৃতিগতভাবেই আমাদের মধ্যে এই ব্যাপারটা আছে। আমার এরকম একটা ব্যাপার কাজ করছিল যে এর মধ্যে তো মনে করো যে নরনারীর প্রেমজনিত ব্যাপার স্যাপার যেগুলো, সেগুলো তো প্রভাবিত করতোই। আমারও প্রেম ট্রেম হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, ঘর সংসার করছি, যাক সেটা অন্য জগৎ। তো তারপরও না মানে কিছু বলতে চেয়েও আসলে বলতে না পারার যে একটা ব্যাপার, সেটা হয়তো আছে। সেটাই ছিল সেই জায়গা থেকেই যে মানে সার্বজনীন একটা ব্যাপার, যে গান তো নিজে একটা শক্তি, গানের তো একটা ব্যাপার আছে। আর প্রেমের গান, ভালোবাসার গান, এটা একটা অন্যরকম। এই গানগুলো হয় কি যে মানে ওই যে এরকম যে বলেছিলাম যাব কাজল নদীর জলে, বলেছিলাম যাব কাজল নদীর জলে, যদি তোমার সাথে নাইতে নাও, তোমায় ডাকিছে মন মোর বলতে কথা, শুনতে পাও কি শুনতে পাও? তো এই যে একটা ব্যাপার, কিছু কথা আছে কথা দিয়ে বোঝানো যায় না, কিন্তু সেটা সুর দিয়ে বোঝানো যায়, তাই না? ব্যাপারটা অনেকটা এরকম। এই যে কষ্টের গায়ে লাল জামা কিংবা আমার একটি নদী ছিল, জানলো না তো কেউ, এই ধরনের গানগুলো যখন একটা স্ট্যান্ডার্ডে পৌঁছে যায়, যেখানে শ্রোতা দর্শকরা পথিক নবীকে আসলে চিনেছে এই গানগুলোকে দিয়ে, তখন নিজেকে কখনো কখনো নিজেরই অতিক্রম করাটা কঠিন বলে মনে হয় কিনা? শিল্পের জগৎটা হচ্ছে অন্যরকম, বাস্তবতার সীমাবদ্ধতা অস্বীকার্য, মানে অস্বীকার করার কোনো উপায় নেই, বাস্তব সীমাবদ্ধতা। কিন্তু বাস্তব সীমাবদ্ধতাকে অতিক্রম করে শিল্পের যে গতিপথ, শিল্পের যে ব্যাপ্তি, প্রকাশের যে ভঙ্গিমা, সেটা তোমার এটা একটা অন্যরকম, এটা অন্যরকম শক্তিশালী বিষয়। এই জন্য শিল্প। এবং আমি যেটা মনে করি যে আমাদের জীবনের সকল অসঙ্গতি, অসামঞ্জস্যতা এবং সকল মানে অতৃপ্তি, অশান্তি যাই বলি,
এ থাকবেই, পৃথিবী যতদিন আছে থাকবে এসব। এর ভিতর দিয়ে মানুষকে বেঁচে থাকতে হবে, সার্ভাইভ করতে হবে, স্বপ্ন দেখতে হবে, লক্ষ্যে পৌঁছতে হবে। মানে লক্ষ্যে পৌঁছতে না পারলেই যে ব্যর্থ তা কিন্তু তাও না, সফলতাটা হ্যাঁ, আপেক্ষিক আসলে। লক্ষ্যে সবাই যে লক্ষ্যে পৌঁছতে পারবে তা কিন্তু না, কিন্তু লক্ষ্যে পৌঁছতে না পারাটাই কিন্তু ব্যর্থতা না। লক্ষ্যে পৌঁছানোর যে প্রচেষ্টা, সংগ্রাম, যুদ্ধ, যে পথে হাঁটা, জি, সেখানে যে আনন্দ পায়, সেই সংগ্রামটাকে যাকে আনন্দ দেয় সেই হচ্ছে প্রকৃত শিল্পী। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়। আপনার কাছে সফলতার সংজ্ঞাটা কি দাদা? আমার কাছে সফলতার সংজ্ঞা সেখানেই যে একটা জায়গায় পৌঁছার পর সে যদি বুঝতে পারে যে আসলে আমি যেখানে পৌঁছতে পেরেছিলাম এটা সেটা না, হয়তোবা এটা তার চাইতেও বেশি কিছু, কিংবা হয়তোবা তা না, কিন্তু আমি সংগ্রাম চালিয়েছি, আমি চেষ্টা করেছি, এখানেই সফলতা। চেষ্টা করাটাই সফলতা। চেষ্টা করাটাই সফলতা। দারুণ করে বললেন দাদা। এই যে ছোটবেলায় আপনি নানাকে দেখেছিলেন যে আধ্যাত্মিক গানের প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা, এবং সেখান থেকেই আসলে আধ্যাত্মিক জগতে আপনার প্রবেশ, বা সেটার সাথে পরিচিত হওয়া। হ্যাঁ, সেই সময়টার কথাগুলো কি মনে পড়ে এখন? সেই সময়টার দাদা, সেই সময়টা যেটা ঘটছে যে আমার বাল্যকালটা একদম গ্রামে কেটেছে, কিন্তু আমার নানা বাড়িটা ছিল পাশের থানা শহর, তখন উপজেলা অলরেডি হয়ে গেছে। কিন্তু আমার নানা বাড়িতে গান বাজনার চর্চা ছিল। প্রতি বৃহস্পতিবার গান বাজনা হইতো, সঙ্গীত হইতো, হারমোনিয়াম, তবলা, মন্দিরা, অন্যান্য ইনস্ট্রুমেন্ট, যখন যে মিউজিশিয়ান যুক্ত আসতেন বিভিন্ন জায়গা থেকে যেতেন। তো নানা বাড়ির যে বৃহস্পতিবারের যে গানের আসরটা, এটা ছিল আমার একটা, মানে বৃহস্পতিবার দিন হলেই আমি যখন গ্রামে থাকতাম, নানা বাড়ি নেই, তো বৃহস্পতিবার দিনটাই আমার মন খারাপ থাকতো। কি কারণে? যে আজকে সন্ধ্যায় নানা বাড়িতে গান হবে, কিন্তু আমি যেতে পারছি না। একদম ছোটবেলার কথা। আর আধ্যাত্মিক চিন্তাভাবনা, কথাবার্তা, এটা আমার নানাজানের ছিল ব্যাপার স্যাপার, উনি জীবনযাপন ওইভাবে করতেন। এর পাশাপাশি আরও ব্যাপার আছে। আমার দাদা বাড়ি বা আমাদের পারিবারিক গঠন, বা আমার দাদি ছিলেন খুবই, মানে সহি জীবনযাপন করতেন আমার দাদি। যেমন কারো গাছের একটা ফল তাকে না বলে পেড়ে খাওয়া, এটা যে কত বড় অপরাধ বা কত বড় অন্যায়, এটা দাদি আমাদেরকে শিখিয়েছিল। খবরদার কারো জিনিস না বলে নিবা না, মিথ্যা বলবা না, যত কষ্টই হোক, যতই বিপদে পড়ো, যতই মার খাও বাবার হাতে, কিন্তু মিথ্যা বলবা না। এই যে জিনিসগুলো তো ছিল, ব্যাপার স্যাপার ছিল, নৈতিক মূল্যবোধের যে শিক্ষাটা। পরবর্তী থেকে আপনি খুব দুরন্ত বা অস্থির বা চঞ্চল প্রকৃতির ছিলেন? আমি ছোটবেলা থেকে ছিলাম, এখনো প্রচুর, মানে আমার ভিতরে চরম চঞ্চলতা, ব্যস্ততা, এবং আমি খুবই অস্থির মানুষ। কিন্তু এই অস্থিরতা আমার তখনই প্রকাশ পায় যখন আমি আমার নিজের মতো বাঁচতে না পারি। মানে আমি চিন্তা করতে পারছি না, আমার অনেকদিন গান লেখা হচ্ছে না, নতুন সুর বেরোচ্ছে না, বা কোনো একটা পরিবেশগত কারণে বা পরিস্থিতিগত কারণে আমি আমার এই জায়গায় ধ্যান দিতে পারছি না, তখনই আমি অস্থির হয়ে যাই। সৃষ্টিশীলতা থেকে দূরে থাকলে তখন অস্থিরতাটা কাজ করে। দূরে থাকি না, আসলে আসেই সবসময় মাথার মধ্যে, প্রতিনিয়তই আমি গান করি, নতুন নতুন গান লিখি, সুর করি, বা কিছু একটা লেখার চেষ্টা করি, সবসময় আমার মধ্যে এটা থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখা, আমার মানে মানুষ দেখতে, পরিস্থিতি দেখতে, পরিবেশ দেখতে, সব দেখতে আমার খুবই একটা, মানে অন্যরকম একটা ধ্যান কাজ করে। আমি মানুষকে খুবই সম্মান করি, আমি নিজেকে যেরকম সম্মান করি অন্যকে ঠিক সেই রকমই সম্মান করি, এবং মানুষ সম্পর্কে আমি কখনোই মানে খারাপ কোনো কিছু চিন্তা করতে পারি না। চিন্তা করতে পারি, সে যদি তার যদি কোনো ভুল ত্রুটি থেকেও থাকে, আমিও তো ভুল ত্রুটির ঊর্ধ্বে না। একটা মানুষ সম্পূর্ণ শুদ্ধ কিভাবে হবে? পরিবেশ পরিস্থিতি যখন শুদ্ধ না, একটা মানুষ শুদ্ধ খারাপ হবার পেছনেও আসলে অনেক কারণ থাকে। আমি একটু আজকে নতুন তথ্য জেনেছি, সেটা হচ্ছে যে পথিক নবী ঢাকায় এসেছিলেন চারুকলায় ভর্তি হবার জন্য, আর্ট কলেজে, তখন তো চারুকলা পরে হয়েছে, কিন্তু আমি আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্য এসেছিলেন, কিন্তু সেখানে ভর্তি হওয়া হয়নি। কিন্তু অথচ শাহবাগ, চারুকলা, আজিজ সুপারমার্কেট, সেখানে আপনি দিনের পর দিন সময় কাটিয়েছেন। মানে কেমন ছিল সে সময়টা? শিল্পী হিসেবে তৈরি হওয়ার জন্য আসলে সেই জায়গাটা আপনার কতখানি সাহায্য করেছে? আমাদের ওই সময়টা হতে কি, আমরা অনেক রকম পাগলামি করতাম, অনেক রকম অনিয়মের ভিতর দিয়ে আমাদের জীবনযাপন ছিল শাহবাগকে কেন্দ্র করে। কিন্তু মানে প্রচুর পরিমাণে ক্রিয়েটিভ মানুষজন ছিল সেখানে। সেই সময় চর্চা হতো, নতুন গান তৈরি হতো, কবিতা হইতো, ভালো ভালো ছবি আঁকা হইতো। এখনও ছবি আঁকা হয়, গান হয়, কবিতা হয়, কিভাবে কতটুকু সেটা হয় এবং আমি জানি না, আমার এখন যাওয়া আসার সময়ও হয় না, আর পরিবেশও নেই। তবে আমাদের সময়টাই প্রচুর সৃষ্টিশীল মানুষকে আমরা পেয়েছি, কারণ আমরা মানে
90 পরবর্তী যে একটা ব্যাপার ছিল, মানে আমাদের মেধাভিত্তিক যে জীবনযাপন, সৃষ্টিশীলতার সঙ্গে সম্পৃক্ত সাংবাদিকতা বলি, ড্রামা বলি, লেখালেখি বলি, বা তখন পথনাটক হচ্ছে, চলচ্চিত্রের ব্যাপারগুলো, শর্ট ফিল্ম ফোরামের বিভিন্ন রকম অনুষ্ঠান পাবলিক লাইব্রেরিতে হতো। মানে কবি সাহিত্যিক শিল্পীদের একটা অভয় বিচরণ ক্ষেত্র ছিল ওই অঞ্চলটা। এবং এর ভিতর দিয়ে আমরা লক্ষ্য করতাম যে রেডিও টিভিতে যে গানগুলো প্রচারিত হতো বা জনপ্রিয় হতো বিভিন্ন অডিও কোম্পানিগুলোর মাধ্যমে, এই গানগুলো তো মানুষ করতই, কিন্তু এর বাহিরেও নতুন নতুন গান ওই অঞ্চল থেকে জন্ম নিত, একাধিক গান, কিছুদিন পর পর একটি করে গান। মানে শিল্প সাহিত্য অঙ্গনে যারা কাজ করতেন সেই সময় তাদের নিজেদের মধ্যে আদান প্রদানটা খুব প্রকট ছিল। হ্যাঁ ছিল, আদান প্রদানটা ছিল। এবং একটা ব্যাপার ছিল কি ওই সময়, যে মানে ব্যক্তিগত মানে পছন্দ অপছন্দকে অতিক্রম করেও সুন্দর সৃষ্টি শিল্পকে সবাই সমর্থন করত এবং সাপোর্ট করত। এখন আমার যেটা মনে হয় এই জিনিসটা নেই। এখন ব্যক্তিগতভাবে কিছু মানে সার্কেল, কিছু গোষ্ঠী বা আলাদা আলাদা কিছু ব্যাপার বিচ্ছিন্নভাবে কাজ করছে, এবং একজনের স্বার্থে আরেকজন না আসলেই তার কোনো কিছু তার ভালো লাগছে না। সে যদি ভালো কিছু করেও তবু তার 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 ভালো ভালো বলছে না কেউ। এই জিনিসটা আমাদের একটা বড় অধঃপতন মানে এই জগতে। আমি সেদিন একটা ইন্টারভিউতে দেখছিলাম যে শাহবাগের সেই সময়কালীন আপনি কখনো কখনো এমন হচ্ছে যে কোন একটা জামা 16 দিন 17 দিন টানা পরে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি আসলে সত্যি? হ্যাঁ সত্যি 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 এরকম মানে ছিল। কারণটা হচ্ছে যে আমার তো প্রতিদিন নিজের ঘরে ফিরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আবার বেরিয়ে আসার পরিবেশ ছিল না। আমি 7 দিন একটানা কোথাও থাকি নাই ওই সময়টায়, আজ এখানে তো কাল সেখানে। এবং ঘটতো কি, একটা ঢাকার বাইরে একটা শহরে গেছি, ওখান থেকে আরেক জায়গায় চলে গেছি, ওখান থেকে আরেক, মানে আমি ছোটবেলায় এরকমই ছিলাম, গ্রামে গ্রামে ঘুরে বেড়াতাম। ওইটাই মুসাফির যে স্বভাব সেটা ছিল। হ্যাঁ ওটা ছিল। আচ্ছা, এই মুসাফির মানুষটা মানে এই বোহেমিয়ান মানুষটা সংসারে যখন প্রবেশ করলো তখন কি একটুখানি আটকে ছিল, একটু ধাক্কা খেয়েছিল? প্রথম দিকে খুবই ঝামেলা হচ্ছিল, মানে প্রথম দিকে কোনো কিছু আমার ভালো লাগছিল না, এটা সত্য কথা। হ্যাঁ, তো কিন্তু বউকে আবার ভালো লাগে। সংসার জীবন ভালো লাগে না কিন্তু বউকে ভালো লাগে, বউরে ছাড়া ভালো লাগে, মানে কোনো কিছু ভালো লাগে, এটা আবার ছিল। পরে বাচ্চারা আসলো, বাচ্চাদেরকেও ভালো লাগে, মানে বউ বাচ্চা ভালো লাগে, কিন্তু এই যে নিয়মতান্ত্রিক জীবন, নিয়মের ভিতরে, মানে এইটা আমার এখনো পর্যন্ত আমি পারি না। এবং আমার সংসার সত্যিকার অর্থে টিকে আছে তোমার দিদির কারণে। মানে সংসার টিকে থাকা মানে কি, আমাদের মধ্যে ওইরকম কোনো সমস্যা নেই, কমপ্লেক্স নেই বা কোনো রকমের মানে ওই ঝামেলা নেই, কিন্তু এই যে ঘরবাড়ি গুছিয়ে রাখা বা বাচ্চারা ঠিক মতো খাচ্ছে কিনা, পড়াশোনা ঠিক হচ্ছে কিনা, বা আমি ঠিক আছে কিনা, আমারই খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, আমার তো খাওয়ার কথাও খেয়াল থাকে না অনেক সময়। হ্যাঁ, তো মানে আমি আমার ফ্যামিলি টিকে আছে শুধুমাত্র তোমার দিদির কারণে। অবশ্য আল্লাহ পাকের রহমত এটা একটা আমার জীবনে, যে এরকম আমাকে আমার চাইতে বেশি বোঝে এরকম একটা মানুষ আমাকে বিয়ে করেছে আর কি। আল্লাহ আপনার জন্য সৃষ্টি করেছেন তাকে। মালিকই ভালো জানে। গল্প করতে গেলে তো আসলে গল্প শেষ হবে না। হ্যাঁ, আমরা অনেক বড় একটা আড্ডা দিতে পারবো, কিন্তু সেই সময়টা আমাদের নেই। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। আপনার কণ্ঠে আরো একটি গান শুনতে চাই। সর্বশেষ নতুন যে লেখা শুরু করা গানটা, ওটা একটু শোনাই। আমার মনের মন ভালো নেই নেই, প্রাণের প্রাণ ভালো, হাওয়াই দোলা ফুলের সুবাস হাওয়াই মিলালো, হই হই আমার মনের মন ভালো নেই নেই, প্রাণের প্রাণ ভালো, হাওয়াই দোলা ফুলের সুবাস হাওয়াই মিলালো, হই হই আমার মনের মন ভালো নেই নেই, প্রাণের প্রাণ ভালো। না, খুব সুন্দর, ভালো লাগছিল। মনে হচ্ছিল আরেকটু শুনতে পারলে মনে হয় ভালো হতো, কিন্তু তারপরেও একেবারে যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছে। হ্যাঁ, ভালো থাকুন দাদা, সবসময় এমনটাই প্রাণবন্ত থাকুন, আমরা তেমনটাই দেখতে চাই আপনাকে। আরো অনেক 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 গান আপনার কাছ থেকে পেতে চাই, সেই প্রত্যাশার জায়গাটা নিশ্চয়ই আমাদের পূরণ করবেন। আর আজকে আমাদের আয়োজনে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ এবং এনটিভিকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে nttvd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।